আর টেলিভিশনের আমেজ সাজিয়ে তোলে অভিনয়। তবে অভিনয় কি শুধু এসবেই সীমাবদ্ধ? ভেবে বলুন তো, নিজের মনের আসল অবস্থা কি আমরা সদা সর্বদা প্রকাশ করে থাকি? চলতে থাকে অভিনয়, জড়িয়ে থাকে হাজারো কারণ। কখনো বা ভয়, আত্মসম্মান, বিশ্বাসের অভাব, আবার কখনো অন্যকে কষ্ট দিতে না চাওয়া। আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা অভিনেত্রী। চিতপুর অঞ্চলে মালতী মল্লিকের সঙ্গে কন্ট্রাক্ট করতে এসেছিল পরিচালক অনিমেষ চৌধুরী। বহুকাল সহকারী থেকে থেকে এবার সে নিজেই একখানা ছবি ডিরেক্ট করবার ভার পেয়েছে। কিন্তু প্রযোজক বৈকুণ্ঠ পোদ্দারের মতো বাজুকিষ্ট লোক বোধহয় দুনিয়াতে আর দুটি নেই। ৮০-৮৫ হাজার টাকার মধ্যে খুব ভালো বই তুলে দিতে হবে, এই শর্তে অনিমেষকে তিনি কাজ দিয়েছেন। টাকার অঙ্কটা শেষ পর্যন্ত লাখে গিয়ে পৌঁছবে তা অবশ্য অনিমেষ জানে। তবুও গোড়া থেকেই বেশ একটু সতর্ক হয়ে অনিমেষকে কাজ করতে হচ্ছিল। তার জন্য ছুটোছুটি পরিশ্রমও করেছিল প্রচুর। যেখানে অন্য লোক পাঠালেও চলে, সেখানেও অনিমেষ নিজে না গিয়ে স্বস্তি পাচ্ছিল না। অভিনয় অবশ্য মালতীর তেমন খ্যাতি নেই, যা হোক কবে কাজ মোটামুটি চালিয়ে নিতে পারে। কিন্তু তার জন্য নির্বাচিত ভূমিকাটিও বইয়ের মধ্যে অপ্রধান। বেকার স্বামী স্ত্রী, রুগ্ন সন্তানের মা, পরিবারের ছোট বউয়ের ছোট অংশ, সব নিয়ে ২-৩ দিনের শুটিং। এর জন্য দ্বিতীয় শ্রেণীর অভিনেত্রীরাও অনেক টাকা দাবি করবেন। তাদের তুলনায় মালতীকে খুব অল্পেই পাওয়া যাবে, বন্ধুরা তাই বলেছিল। কিন্তু বাড়িতে গিয়ে সন্ধ্যের পর মালতীকে পাওয়াই গেল না। ঝি ক্ষান্তমণি হেসে বলল, আগে দিদিমণি বাবুর সঙ্গে গাড়িতে বেরিয়েছেন, কখন ফিরবেন কিছু ঠিক নেই, এলে কি বলবো বলে দিন। স্টুডিওর নাম আর দেখা করবার সময় এক টুকরো কাগজে লিখে নিয়ে অনিমেষ বিরক্ত মুখে বেরিয়ে এলো। মনে মনে ভাবল, সন্ধেটাই মাটি হয়ে গেল এক্কেবারে। জয়মিত্র স্ট্রিটে একজন পুরোতো বন্ধু আছে, বিনয় চক্রবর্তী। গেলে তার স্ত্রী লাবণ্য চা দেয়, আদর যত্ন করে। বিনিময়ে অনিমেষে ২-১খানা সিনেমার পাস সংগ্রহ করে দেয় তাদের। বহুদিন ওদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। অনিমেষ ভাবল, একবার ঢু মারা যায় বন্ধুর বাসায়। গলির ভেতরে তস্য গলি, পুরনো বাড়ির একতলা ঘর। খুবই কষ্টে আছে বিনয়, ভালো চাকরি বাকরি কিছু পায়নি। তবুও মাঝে মধ্যেই দরিদ্র পরিবারটিতে এসে খানিকক্ষণ কাটিয়ে যেতে খুবই ভালো লাগে অনিমেষের। বেশ একটা সরল আন্তরিকতার স্বাদ পাওয়া যায় এখানে এলে। ১ কাপ চা, একটু রুটি তরকারি, মাসের প্রথম দিকে হলে কোনোদিন বা একটু সুজি ছাড়া কিছু একটা বানিয়ে লাবণ্য তার সামনে ধরে নিয়ে বসে। কিন্তু গেলে এমন আদর যত্ন করে, এত আনন্দ পায় যেন পরম অপ্রত্যাশিত কোনো মহামান্য অতিথি তাদের ঘরে এসেছে। ভেতরে কি যেন একটা কথা কাটাকাটি চলছিল। বার ২ কড়া নাড়তেই থেমে গেল। বিনয় এসে দোর খুলে বলল, কে? তারপর অনিমেষকে দেখে বলল, ও এসো। কিন্তু আমন্ত্রণের মধ্যে যেন তেমন উত্তাপ নেই, বড় শুকনো গলা, বড়ই যেন বিরস বিনয়ের মুখ। লাবণ্যর মুখও ভার ভার, ঘনের জিনিসপত্র এলোমেলো। বিনয়ের জামাটা মেঝেতে লুটোচ্ছে, ২ পাটি জুতো ঘরের ২ প্রান্তে। তার ১ পাটি কোলের ওপরে তুলে নিয়ে বসেছে বিনয়ের কালো মাথা ন্যাড়া রোগা বছর ৩-এর ছেলেটি। মেঝের ওপর ছোট ছোট আরো গোটা ২ কাগজের মোড়ক, একটা ফেটে গিয়ে মেঝেয় খানিকটা মসুর ডাল ছড়িয়ে পড়েছে। অনিমেষের বুঝতে বাকি রইল না, বেশ একটা খণ্ড প্রলয় হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে। লাবণ্য একবার অনিমেষের দিকে তাকিয়ে কোনো কথা না বলে দ্রুত হাতে ঘর গোছতে শুরু করল। অনিমেষ বলল, তা এসে বুঝি রসভঙ্গ করে ফেললাম? দাম্পত্য কলহটা খুবই জমে উঠেছিল, দেখাই যাচ্ছে। ঝগড়া করাটা কি তোমার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে বিনয়? তক্তপোষে বন্ধুকে বসতে দিয়ে বিনয় পকেট হাতড়ে একটা পাসিং শো বার করে তার হাতে দিতে গেল।
অনিমেষ বলল, সিগারেট আমার কাছে আছে। এই বলে নিজেই গোল্ড ফ্লেকের প্যাকেটটা খুলে ধরল। বিনয় সিগারেট ধরিয়ে দু একটা টান দিতে দিতে বলতে লাগলো, রোজ রোজ এই অশান্তি, এই ঝগড়াঝাটি আমারই কি ভালো লাগে ভাই? কিন্তু যাকে নিয়ে ঘর সংসার, সে যদি এমন অবুঝ হয় তো কি করতে পারি? আচ্ছা, ছেলে কি আর কারো হয় না, নাকি ছেলে পুলে থাকলে কোনো রোগ ব্যাধি হতে নেই? কিন্তু তার ঔষধ পথ্য নিয়ে কার বউ এমন ঝগড়া করে শুনি? যার যেটুকু সাধ্য সে সেইটুকুই করতে পারে, এর বেশি চাপ দিলে। লাবণ্য ফোঁস করে উঠল, কে কাকে চাপ দিতে গিয়েছে ঠাকুরপো? ছেলেটা টাইফয়েডে এবার তো শেষই হয়ে গিয়েছিল, যে দেখেছে সেই মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ ভাবেনি ওকে ফের তুলতে পারবো। ছেলেকে হাত ধরে একটা হ্যাচকা টানেন দিয়ে নিয়ে অনিমেষের সামনে দাঁড় করিয়ে দিয়ে লাবণ্য বলল, দেখুন তো কি হাল হয়েছে ওর। বলুন, কোনো মানুষের কোনো ছিঁড়ি আছে ওর চেহারায়? একটা পা এখনো টেনে টেনে হাঁটে আমার ছেলেটা। কাল নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, বলেছে ভালো করে খাওয়াতে টাওয়াতে না পারলে ও সারবে না। সাধারণ স্বাস্থ্য ভালো হলেও পায়ের দোষটুকু আপনিই সেরে যাবে। তাই বলেছিলাম এক কৌটো ওভালটিনের কথা। তাতে যে কোনো মানুষ এমন রেগে যেতে পারে, এমন মুখ খারাপ করতে পারে। বলতে বলতে হঠাৎ থেমে গেল লাবণ্য। পায়ে আচমকা টান লাগায় ছেলেটি বোধহয় ব্যথা পেয়েছিল। সে ঠোঁট ফুলে কাঁদবার উপক্রম করতে লাবণ্য তাকে কোলে তুলে নিয়ে সস্নেহে মধুর স্বরে বলল, ছি ছি, কাকাবাবুর সামনে বুঝি কাঁদে? কাকাবাবু কি বলবেন বলো তো? দেশে বিদেশে নিন্দে করে বেড়াবেন যে। জানো, কত ভালো ভালো ছবি তোলেন তোমার কাকাবাবু। আমাদের বিন্তুর কিন্তু চমৎকার একখানা ছবি তুলে দিতে হবে ঠাকুরপো। লাবণ্য একটু হাসল। অনিমেষের চোখে এই অপ্রত্যাশিত হাসিটুকু ভারী সুন্দর লাগলো। বিনয়ের ছেলের তুলনায় তার স্ত্রীকে সুশ্রী বলা যায়। রং ফর্সা, টানা নাক চোখ, মুখের গড়নের মধ্যে বেশ একটু মিষ্টত্ব আছে। বয়স 25-26 হবে। দীর্ঘ দোহারা চেহারা। এত অভাব অনটনের মধ্যেও স্বাস্থ্য ভেঙে পড়েনি। এমন রোগা আকৃতির ছেলে লাবণ্যের কোলে যেন মানায় না। কিন্তু মাতৃত্ব ওর স্নিগ্ধ সৌন্দর্যকে মধুরতর করেছে। অনিমেষকে অমন করে তাকাতে দেখে লজ্জিত হয়ে লাবণ্য চোখ নামিয়ে বলল, আপনি তো আজকাল আসেনি না, শুনেছি ডিরেক্টর হয়েছেন। অনিমেষ হেসে বলল, তা হয়েছি। তারপর বন্ধুর দিকে ফিরে তাকালো অনিমেষ। সত্যি, এ তোমার ভারী অন্যায় বিনয়। ছেলেটার একটু যত্ন টত্ন তো নেওয়া উচিত। সবে অসুখ থেকে উঠেছে। বৌদি ওভালটিন আনতে বলেছিল, আনলে না কেন? বিনয় উত্তক্ত হয়ে বলল, আনলে না কেন? ফরমাইশ কি এক ওভালটিনে আটকে ছিল? ছেলের জন্য বিস্কুট, সংসারের জন্য 1 পোয়া ডাল, চা। এইদিকে মাসের শেষ, কোনটা রেখে কোনটা আনি শুনি? যা না আনবো তা নিয়েই কুরুক্ষেত্র। আর ছেলের আদর যত্নের কথা যদি বলো, 70 টাকা মাইনের কেরানির ঘরের ছেলের আদরটা কিছু কম হচ্ছে নাকি? মেঝেই সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বিনয় অদ্ভুত একটু হাসল। ছেলে নিয়ে এর চেয়ে বেশি আদর আহ্লাদ করবার শখ যদি ছিল, কেরানির সন্তান পেটে না ধরে কোনো বড় লোকের ঘরে ছেলে বিয়ে হলেই হতো। লাবণ্য বলল, শুনুন, কথাটা শুনুন একবার। অনিমেষ বন্ধুকে ধমক দিয়ে বলে উঠল, ছি, কি যা তা বলছো বিনয়? এত মুখ খারাপ করতে শিখলে কবে থেকে তুমি? অপ্রস্তুত হয়ে বিনয় এবার একটুখানি চুপ হলো। অনিমেষ আন্তরিক সহানুভূতিতে বন্ধুর দিকে তাকালো। কেবল মুখের কথাই তো খারাপ হয়নি, বিনয়ের মুখের গঠনও বড্ড বিশ্রীভাবে বদলে গিয়েছে। 30-31 বেশি বয়স হবে না ওর, কিন্তু গাল ভেঙে চোয়াল জেগে এমন চেহারা হয়েছে সে যেন অনেক দিন 40 পার হয়ে গিয়েছে। অনিমেষ বলল, পার্ট টাইম কিছু একটা জোগাড় করতে পারলে নাকি বিনয়? বিনয় মাথা নাড়ল, না, তোমাকে এত করে বললাম। অনিমেষ বলল, চেষ্টা তো কম করলাম না ভাই, কিন্তু আমাদের যা লাইন তাতে। লাবণ্য তাক থেকে চা চিনি আর 2টি কাপ পেরে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। ছেলে তার সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে চলল, আবার তুমি আসছো?
একটু পেছন ফিরে অনিমেষের দিকে তাকিয়ে লাবণ্য ফের একটু হাসল। এক নিমিষেও চোখের আড়াল করলে জো নেই, এমন জ্বালা। দৌড়ের বাইরে গিয়েই ছেলেকে যে লাবণ্য কোলে তুলে নিল তা অনিমেষের চোখ এড়ালো না। বিনয় বলল, তুমি তো এবার ডিরেক্টর হয়েছ অনিমেষ, 2-1 নম্বর পার্টটাও দাও না আমাকে। 2-10 টাকা যদি আসে মন্দ কি? অনিমেষ হেসে ফেলল। তোমাকে পার্ট দেব? লোকের সামনে কথাই বলতে পারো না ভালো করে, তুমি আবার অভিনয় করবে? তোমাকে পার্ট দিলে তো মৃত সৈনিকের পার্ট দিতে হয় বিনয়। বিদ্রুপ শুনে বন্ধুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো বিনয়, তারপর একটু হাসল। মৃত সৈনিকের পার্ট তুমি আর নতুন করে কি দেবে ভাই? মৃত সৈনিক হয়েই তো আছি। তুমি বড়জোর মরার উপর খাড়ার ঘা দিয়েছ, তার চেয়ে বেশি তো কিছুই করনি। চায়ের কাপ হাতে লাবণ্য ঘরে ঢুকে একটু হেসে বলল, হ্যাঁ, এবার বুঝি আপনার সঙ্গে ঝগড়া শুরু করেছে? এমন খিটখিটে মেজাজ হয়েছে জানেন, ঝগড়া ছাড়া আজকাল এক মুহূর্তও থাকতে পারে না। চায়ের কাপে চুমুক দিয়ে স্মিত মুখে লাবণ্যের দিকে তাকে অনিমেষ বলল, ঝগড়া নয়, বিনয় আমার কাছে পার্ট চাইছিল। আমি বলি কি বৌদি, বিনয়ের দ্বারা তো হবে না, কিন্তু আপনি পারলেও পারতে পারেন, আপনি নিশ্চয়ই পারবেন, করবেন? শুনে লাবণ্যও হাসল। সত্যি নাকি? বেশ তো, নামিয়ে দিন না। আপনি যেখানে ডিরেক্টর, আমার সেখানে অ্যাক্ট না করলে চলবে কেন? অনিমেষ বলল, না বৌদি, ঠাট্টা নয়, আমি সত্যিই বলছি। তারপর বিনয়ের দিকে ফিরে তাকিয়ে অনিমেষ বলল, আমি সিরিয়াসলি বলছি বিনু, তোমরা যদি রাজি হও তাহলে বৌদিকে একটা ছোট মোটো রোল দেওয়া যায়। বিনয় হাসল, তাই নাকি? পরিকল্পনাটা এবার খুলেই বলল অনিমেষ। বিনয় হাসছে কেন? এতে দোষের কি আছে? আজকাল কত ভদ্রলোকের মেয়েরাও তো আসছে এই লাইনে। খুব ছোট পার্ট, ফষ্টি নষ্টি কিচ্ছু নেই। লাবণ্যর উপযুক্ত ভূমিকাই তাকে দেবে অনিমেষ, রুগ্ন সন্তানের জননী। সন্তান কোলেই সে নামাবে লাবণ্যকে। সব শুদ্ধ 3-4টি শটের বেশি হবেও না, কথাও খুব সামান্য। স্বামীর সঙ্গে মাত্র একবার সাক্ষাৎ হবে, বাকি সব দৃশ্যই ছেলের সঙ্গে আর বুড়ো ডাক্তারের সঙ্গে। স্টুডিওতে বিনয় থাকবে, অনিমেষ থাকবে, কোনো অসুবিধে হবে না। বিনয়ের ছেলে বিন্তুকে শুদ্ধ নামাবে অনিমেষ। নিজের ছেলেকে ঘরে যেমন আদর যত্ন সেবা শুশ্রূষা করেছে লাবণ্য, স্টুডিওতে ক্যামেরার সামনে তার চেয়ে বেশি কিছু করতে হবে না। সব দিকে দিন 3 বেরোতে হবে বড় জোর। প্রযোজককে বলে টোলে 6-3 টাকার ব্যবস্থা অনিমেষ করেই দিতে পারবে। 300 টাকা? রুদ্ধশ্বাসে চুপ করে রইল লাবণ্য। সে যে অনেক। বিন্তুর চিকিৎসার জন্য আগে যা কিছু ধার আছে সব শোধ দেওয়া যাবে। দিয়ে থুয়ে যা বাকি থাকবে তাতে ভালো ফুড হবে বিন্তুর জন্য। ওর নতুন জামা জুতো প্যান্ট আসবে। ওর নামে 25 টাকা একটা সেভিং অ্যাকাউন্টও খুলে রাখবে লাবণ্য। বড়লোকের ছেলেদের নামে ব্যাংকে টাকা রাখে বলে সে শুনেছে। সে টাকায় হাত দিতে দেবে না বিনয়কে। কিন্তু 300 টাকায় যদি একসঙ্গে বিনয়ের জন্যও কিছু কিনে দিতে হবে বই কি। যে হিংসুটে মানুষ, বেরোবার মতো ভালো জামা কাপড় তারও নেই। একটা সিগারেট কেসের ভারী শখ বিনয়ের, তাও একটা কিনবে লাবণ্য ওর জন্য। নিজের একখানা ভালো শাড়ি নেই বাক্সে, অবশ্য সে মুখ ফুটে চাইবে না। বিনয় যদি কেনে কিনবে, হাতে অত টাকা এলে বিনয় অবশ্য শাড়ির কথাই আগে বলবে, তা লাবণ্য জানে। আপনি ঠাট্টা করছেন, লাবণ্য অস্ফুট স্বরে বলল। অনিমেষ বলল, না বৌদি, আমি মোটেই ঠাট্টা করছি না। আপনারা যদি রাজি হন আমি সব ব্যবস্থা করে ফেলি। লাবণ্য বলল, কিন্তু লোকে যে নিন্দে করবে। অনিমেষ বলল, কেন নিন্দে করবে? এতে নিন্দেরই কি আছে? তাছাড়া আপনি যদি নিজে নাম না দিতে চান না দেবেন, লাবণ্যর বদলে অন্য নাম রাখলেই হবে। বিদায় নেওয়ার সময় বন্ধুকে আরও একবার অনুরোধ করে গেল অনিমেষ, তারা সারা রাত ভালো করে ভেবে দেখুক। কাল বেলা 10টার মধ্যে কিন্তু পাকা কথা দিয়ে আসতে হবে অনিমেষকে। বিনয় যদি রাজি না হয় তাহলে অন্য লোকের সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলবে অনিমেষ। তার দেরি করবার সময় নেই। বইয়ের শুটিং প্রায় আধা আধি হয়ে গিয়েছে, বাকি অর্ধেক মাসখানেকের মধ্যে শেষ করা চাই।
সদর দরজা পর্যন্ত লাবণ্য আর বিনয় এগিয়ে দিতে এলো অনিমেষকে। লাবণ্য বলল, কিন্তু ঠাকুরপো, আমি কি পারবো? আপনি কি শিখে পড়িয়ে নিতে পারবেন আমাকে? অনিমেষ বলল, নিশ্চয়ই। মা কি করে ছেলের পরিচর্যা করে, ছেলের শক্ত অসুখে তার মনের অবস্থা কী রকম হয় না হয় তা তো আর আপনাকে শিখিয়ে দেওয়ার বেশি দরকার হবে না। পরদিন সকালেই বিনয় গিয়ে অনিমেষকে খবর দিল লাবণ্য রাজি হয়েছে। বিনয় বলল, কিন্তু নামটা ভাই বদলে দেওয়াই ভালো। অনিমেষ হেসে বলল, তা এটা কি তোমার ইচ্ছে নাকি বৌদির ইচ্ছে? শেষে বৌদি যখন নাম করা লোক হয়ে পড়বেন তখন নাম বদলাবার জন্যই হয়তো অনুতাপ হবে। আচ্ছা, নামের ব্যাপার তো সব পরে করা যাবে, সে তখন দেখা যাবে। দুপুরের পর মালতীকে স্টুডিওতে হাজির। 30 পেরিয়ে গিয়েছে বয়স, চোখে মুখে অমিতাচারের ছাপ, পুরো পাউডারের প্রলেপে তাকে প্রাণপণে ঢাকবার চেষ্টা করছে। ঠোঁটে লিপস্টিক, চড়া রঙের শাড়ি, গয়নায় চুল বাঁধবার ঢঙে নিজেকে অষ্টাদশী বলে প্রমাণ করবার প্রয়াস সুস্পষ্ট। অনিমেষ ভ্রুকুঞ্চিত করে বলল, বড্ড দেরি করে এলেন মিস মল্লিক, আমি আর একজনের সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলেছি। মালতী বলল, সে কি? আপনি তো আজ 12টার সময় স্টুডিওতে দেখা করতে বলেছিলেন, এখনো তো 5 মিনিট বাকি আছে 12টা বাজতে। নিজের হাত ঘড়িটা মালতী অনিমেষের চোখের সামনে তুলে ধরল। অনিমেষ বলল, আমাকে আজ সকালে কন্ট্রাক্ট করে ফেলতে হয়েছে, বড্ড তাড়াহুড়ো ছিল। কাল থেকে ফের শুটিং আরম্ভ কিনা। তাছাড়া ভেবে দেখলাম মায়ের ভূমিকায় আপনাকে ঠিক মানাতও না। আপনার উপযুক্ত কোনো রোল থাকলে নিশ্চয়ই। মালতী চটে উঠে বিকৃত মুখে বলল, আপনার মতন অমন পুচকে ডিরেক্টর ঢের ঢের দেখেছি অনিমেষ বাবু। ছিলেন তো ফটোগ্রাফার, হয়েছেন ডিরেক্টর। যত ছিল নলবনে সব হলো কিতুনে। ধরাকে সরাজ্ঞান করছেন। মানতেন না তো? না মানবার কি আছে? কেবল মা কেন, জেঠিমা, খুড়িমা, মাসিমা, পিসিমা, ইচ্ছে করলে কি না পারি আমি? এতদিন ওসব রোলে কেউ আমাকে নামাতে পারেনি। আপনার বইতে নিজের ইচ্ছেতেই নামতে চেয়েছিলাম, তা বেশ। কন্ট্রাক্ট আপনি না করতে চান না করলেন, কিন্তু এক মাঘে শীত যায় না, তাও বলে দিচ্ছি। খানিকক্ষণ চেঁচামেচি করে গট গট করে বেরিয়ে গেলেন মালতী। স্টুডিও সম্বন্ধে যাতে একটা মোটামুটি ধারণা হয় সেজন্য সপুত্রক লাবণ্যকে আগেই একবার বিনয় ঘুরিয়ে নিয়ে গেল। সাজসজ্জা যন্ত্রপাতি দেখে লাবণ্য তো অবাক। নির্জীব দুর্বল বিন্তুরও উৎসাহের অবধি নেই। মায়ের কোল থেকে সে দুর্বোধ্য ভাষায় হাত পা নেড়ে কি সব বলতে লাগলো। মাত্র একদিন আছে মাঝখানে, রিহার্সেলের সময়ও নেই। চলচ্চিত্রে এই রকমই দস্তুর। উদ্যোগের আয়োজনের ব্যাপারে অতি দ্রুত চলাই সে অভ্যস্ত। তবুও বিনয়ের বাসায় গিয়ে লাবণ্যকে প্রথম দিনের শুটিংয়ের খানিকক্ষণ মহড়া দেওয়ালো অনিমেষ। ছেলের মুখে সামান্য 2-1টি কথা ছিল, কিন্তু বিন্তু মা বাবা ছাড়া এখনো কোনো ডাক শেখেনি বলে অনিমেষ তা কেটে দিল। বিন্তুর বিকলাঙ্গ কদাকৃতির চেহারাটাই ছবির পক্ষে এক বড় সম্পদ। ওর মুখে কথার আর দরকার হবে না। পরদিন গাড়িতে করে নিজেই বন্ধু আর তার স্ত্রী পুত্রকে নিয়ে এলো অনিমেষ। স্টুডিওর দরজায় দেখা হয়ে গেল মালতীর সঙ্গে। অনিমেষ একটু সৌজন্য আর সহানুভূতির স্বরে বলল, এই যে মিস মল্লিক, আপনিও এসছেন দেখছি, কাজ আছে বুঝি? মালতী বলল, আপনার নতুন স্টার দেখতে এলাম, সেও তো এক কাজ। এই বলে গাড়ির ভেতরে উকি দিয়ে লাবণ্যর দিকে ঈর্ষা কুটিল চোখে তাকালো একটু মালতী। লাবণ্য চোখ ফিরিয়ে নিল। মালতী চলে গেলে লাবণ্য বলল, মেয়েটাকে ঠাকুরপো? কি রকম অসভ্যের মতো বারবার তাকাচ্ছিল, আর কি রঙে না মেখেছে মুখে। ছি ছি, কে ও? অনিমেষ মৃদু হাসল। বড় সহজ পাত্রী নয় বৌদি, আর একটু হলেই ও আপনার জায়গা কেড়ে নিত। আপনি তো লক্ষ্য করেননি, বিনয় তো এতক্ষণ ওকেই দেখছিল চেয়ে চেয়ে। বিনয় লজ্জিত হয়ে বলল, কি যে বলো? প্রডিউসারকে আগেই বলে রেখেছিল অনিমেষ, লাবণ্যকে দিয়ে অভিনয় করালে টাকা কম লাগবে, তাছাড়া বিজ্ঞাপনের সুবিধাও হবে। নিজের ছেলে নিয়ে ভদ্রঘরে সুন্দরী কুলবধূ অভিনয় নেমেছে, বইয়ের পক্ষে এর যে চমৎকার বিজ্ঞাপন আর কি বা হতে পারে।
লাবণ্যকে বৈকুণ্ঠ বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিল অনিমেষ। মুখখানা বেশ মিষ্টি মিষ্টি, দেখে শুনে প্রসন্নই হলেন বৈকুণ্ঠ বাবু। বললেন, বেশ বেশ, আমার কুড়ে ঘরে লক্ষ্মীর আগমন হয়েছে অনিমেষ বাবু। আহা হা, মুখখানা কিরকম শুকিয়ে গিয়েছে। ওকে রিফ্রেশমেন্ট রুমে নিয়ে যান এক্ষুনি। সেট সাজানো হলো। আড়ম্বর আয়োজনের কিছু নেই। দরিদ্র নিম্ন মধ্যবিত্ত গৃহস্থের ঘর, ঠিক যেমন ঘর লাবণ্য দেখে এসেছে। অনিমেষ সেটে প্রায় তার অনুকরণ করল। মেঝেয় ছেঁড়া বিছানায় রোগাজীর্ণ ছেলে, দায়িত্বহীন ভীরু বেকার স্বামী কোথায় পালিয়ে বেড়াচ্ছে। এদিকে ভিজিট না পেলে ডাক্তার আসবে না, ডাক্তার ডাকবার লোক নেই, টাকা নেই। একবার ছেলের গায়ে হাত দেয় মা, আর একবার হাত তুলে নেয়। নিজের হাতে শাখা আর লোহা ছাড়া আর কিচ্ছুই নেই। এক চিলতে হার এখনো আছে ছেলের গলায়। খানিক আগে হাড় হাড় বলে কেঁদেছিল, তাই পরিয়ে দিতে হয়েছে। এখন ঘুমন্ত ছেলের গলা থেকে মা সে হাড় কি করে তুলে নেবে? সোনার অঙ্গ থেকে কি সোনা ছিঁড়ে নেওয়া যায়? তবুও নিতেই হলো। ছেলের হাড় চুরি করে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে মা চলল ডাক্তার ডাকতে। প্রথম দিনের সেট এই পর্যন্তই। বিষয়টা বারবার লাবণ্যকে বুঝিয়ে দিল অনিমেষ। সেটের ভিতরে নিয়ে গিয়ে বারবার তাকে মহড়া দেওয়ালো, কিন্তু লাবণ্য কিছুতেই যেন পারছে না আজকে। নিতান্তই নিরুদ্বেগ মুখ লাবণ্যর। দুঃখ, নৈরাশ্য, ক্ষোভ কোনো ভাবই ফুটে উঠছে না। একান্ত অভাব ব্যঞ্জক মুখ। বাইরের অনেকগুলি পুরুষ তার দিকে তাকিয়ে রয়েছে, তার জন্য মাঝে মাঝে লজ্জা আর সংকোচ প্রকাশ পাচ্ছে তার। বারবার মাথায় আঁচল টেনে দিতে চাইছে লাবণ্য। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত অনিমেষ ধমক দিল, আপনার লজ্জার অত সময় কই? আপনার ছেলের সাংঘাতিক ম্যালেরিয়া, টাইফয়েডের চেয়েও শক্ত অসুখ। 24 ঘন্টার মধ্যে মারা যেতে পারে আপনার ছেলে। আপনি যান, ছেলের কাছে গিয়ে বসুন, তার গায়ে হাত বোলান। কিন্তু সেটের মধ্যে লাবণ্যর হাত কাঁপে, পা কাঁপে, ঠোঁট কাঁপে থরথর। অদ্ভুত একটা ভয় যেন তাকে পেয়ে বসেছে। সেই ভয় ছেলের মৃত্যু ভয় নয়। অনেক কষ্টে যদি বা ছেলের কাছে তাকে বসানো গেল, তার আড়ষ্টতা কিছুতেই যেতে চায় না। ছেলের মাথার কাছে হাতে বসে পাখা নিয়ে সঙ্গে সঙ্গে লাবণ্য তা রেখে দিল। অনিমেষ ধমক দিয়ে উঠল, অমন করে বাতাস করে নাকি? আপনার নিজের ছেলে মরে যাচ্ছে। লাবণ্য মাথা নেড়ে বলল, না না। পুরো ঘন্টাখানেক চেষ্টা করে শেষে সেট থেকে লাবণ্যকে নামিয়ে আনলো অনিমেষ। তারপর অসহায়ের মতো বলল, হলো না। লাবণ্য অনুশোচনায় মাথা নিচু করে থাকল। বৈকুণ্ঠ পোদ্দারের পাশের চেয়ারে বসেছিল মালতী মল্লিক। অনিমেষ আর লাবণ্যর কাণ্ড দেখে মুখে রুমাল চেপে ধরেছিল, তবুও তার হাসির শব্দ অস্পষ্ট ছিল না। বৈকুণ্ঠবাবু বললেন, মিস মল্লিক, আপনি যদি এ যাত্রায় উদ্ধার করেন, শুটিং ডিটেইনড হোক আমি চাই না। মালতী বলল, উদ্ধার আমি করতে পারি, কিন্তু 1000 টাকার 1 পয়সাও কম হবে না। বৈকুণ্ঠ বললেন, আচ্ছা আচ্ছা, সেই জন্য আটকাবে না। কাজ সারতে সারতে যদি রাত হয়ে যায়, আমি নিজের গাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো, আপনি ভাববেন না। পলিতকেশ প্রৌঢ়ের দিকে তাকিয়ে মালতী ঠোঁট টিপে হাসল। বেশ তো, দেবেন। আপাতত ভ্যানিটি ব্যাগটি রাখুন আমার, আর কন্ট্রাক্ট ফর্মটা দিন। মেকআপ রুম থেকে মিনিট 10 মধ্যে ফিরে এলো মালতী, আটপৌরে ময়লা শাড়ি পরনে, শাখা সম্বল দরিদ্র গৃহবধূ। অনিমেষের দিকে তাকিয়ে বলল, কই ডিরেক্টর মশাই, ছেলে কই আপনার? আজকের মতো বিনয়ের ছেলেকে দিয়েই কাজ চালাতে হবে। স্টুডিওতে আর কোনো বাচ্চা ছেলে নেই। সৌজন্যের খাতিরে বিনয় তাতে রাজি হলো। ছেলে দেখে নাক সিটকাল মালতী। ও ডিরেক্টর মশাই, এ নাকি ছেলের নমুনা আপনার? এতকাল বাদে শেষ পর্যন্ত এই রকম ছেলে একখানা বানালেন বুঝি? আনারি ডিরেক্টরের ছেড়ে এর চেয়ে আর বেশি কি হবে? কিন্তু ওর মা হব কি করে বলুন তো? ওকে ছুতেই যে ঘেন্না ঘেন্না লাগছে আমার। কিন্তু সেটে গিয়ে মালতীর চেহারা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। বিন্তু একটু কাঁদতে শুরু করেছিল, তাকে টাকা আর খেলনা দিয়ে ভুলিয়ে রাখলো মালতী। তারপর শুরু হলো রুগ্ন ছেলের পরিচর্যা।
উৎকণ্ঠায় উদ্বেগে জননীর শঙ্কিত বিহ্বল মুখ দেখে দর্শকরা সবাই মুগ্ধ। অনিমেষে ডিরেকশনে চাইতে মালতীর নিজের সাজেশনগুলো উৎকৃষ্ট বলে মনে হলো সকলের। মালতী এক ফাঁকে হেসে পড়ল। কিছু মনে করবেন না ডিরেক্টর মশাই, আপনি শত হলে ওর পালক বাবা, আমি ওর সাক্ষাৎ মা। কি করতে হবে না হবে আমার চেয়ে বেশি জানেন নাকি আপনি? হাড় খুলে নেওয়া দৃশ্যটিও চমৎকার অভিনয় করলো মালতী। ওরে, এই বৃহস্পতিবার দিন কি করে আমার সোনামণির গলা থেকে সোনা কেড়ে নেব রে! এই বলে রুদ্ধ কান্না চাপবার এমন ভঙ্গি করলো মালতী যে বৈকুণ্ঠ পোদ্দারের চোখ দুটি পর্যন্ত সজল হয়ে উঠল। ক্যামেরাম্যান খুশি মনে শট নিল। সবাই স্বীকার করল এই দৃশ্যটি বইয়ের সেরা সম্পদ হবে। জল ভরা চোখে সেট থেকে নেমে এসে মালতী কিন্তু হাত পাতল বৈকুণ্ঠ পোদ্দারের কাছে। কই, চেকটা দিন। অনিমেষ প্রসন্ন মনে ভাবল, খুব খুশি হলাম। মার ভূমিকায় আপনি এত ভালো অভিনয় করলেন কি করে বলুন তো? মালতী হেসে বলল, হিংসে ডিরেক্টর মশাই, হিংসে। স্বভাব হলো অভিনয়, মদ আর মাৎসর্য ছাড়া হবার নয়। এবার টেল পেলেন তো, বিন্তুর কে মা আর কে সৎমা? বলে আর চোখে নতমুখী লাবণ্যর দিকে একটু তাকিয়ে মালতী বৈকুণ্ঠকে বলল, আপনি গাড়ির বন্দোবস্ত করুন বৈকুণ্ঠবাবু, আমি মেকআপ রুম থেকে এলাম বলে। গাড়িতে করে অনিমেষ ও লাবণ্যদের পৌঁছে দিয়ে আসতে চাইল, কিন্তু বিনয় আর লাবণ্য দুজনেই মাথা নাড়ল। গাড়িতে দরকার নেই, তারা ট্রামেই বেশ যেতে পারবে। বিন্তুর হাতে একখানা 10 টাকার নোট গুজে দিল অনিমেষ, কিন্তু লাবণ্য তাও নিল না। বলল, ও টাকা দিয়ে কাকাবাবুকে প্রমাণ কর বিন্তু, ও নিয়ে তোমার কাজ নেই। কাকাবাবু পরে তোমাকে লজেন্স বিস্কুট কিনে দেবেন, তাই নিও। অনিমেষ বলল, আমি খুবই লজ্জিত বৌদি। লাবণ্য বলল, আপনার লজ্জার কি আছে? রিলিজের পর সপ্তাহ 4 বেশ ভালো চলল বই। মোটামুটি উতরে গেছে অনিমেষের প্রথম ছবি। পাশ পেয়ে পরিচিত বন্ধুরা দেখে এসে সুখ্যাতি করল। কেবল এলো না বিনয়। অনিমেষ ভাবল ওরা লজ্জা পাচ্ছে। 2খানা পাশ নিয়ে একদিন হাজির হলো বন্ধুর বাসায়। চেহারা আরো খারাপ হয়েছে, জামা কাপড় আরো জীর্ণ, ঘরটা যেন একটু ফাঁকা ফাঁকা, আসবাবপত্র সব নেই। তবুও বিনয় খুশি হবার ভঙ্গিতে বলল, এসো এসো। আমি ভাবলাম তুমি বুঝি সম্পর্ক তুলেই দিলে। লাবণ্য বলল, আপনার ছবির নাকি খুব নাম হয়েছে। অনিমেষ বলল, পরের মুখে ঝাল খেয়ে লাভ কি? নিজেরা গিয়ে দেখে আসুন, তারপর ভালো বলতে হয় নিন্দে করতে হয় করুন। কিন্তু মহারাজ, এসো তো এদিকে, এই নাও তোমাদের পাশ। তোমার অভিনয় কেমন হয়েছে দেখে এসো গিয়ে। আপনারও তো ছেলে দিলেন না বৌদি। অতি কষ্টে শেষে আর একটাকে জোগাড় করে নিলাম। রুগ্ন উলঙ্গ ছেলের দিকে একবার তাকালো অনিমেষ। পাটা আরো শুকিয়েছে। অনিমেষ বলল, তা ওর শরীরটা বুঝি এখনো তেমন সারেনি বৌদি? ফের কি অসুখ বিসুখ? কথা শেষ হতে পারল না, দরজার কড়া নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ভাবি গলাও শোনা গেল, বিনয়বাবু আছেন? বিনয়বাবু। বিনয় স্ত্রীর দিকে তাকালো, তারপর ফিস ফিস করে বলল, এই সেরেছে। অনিমেষ এসেই যত গোল বাঁধালো, না হলে আমি এতক্ষণে বেরিয়ে যেতাম, নাগাল পেত না। অনিমেষ বলল, কে? বিনয় তেমনই ফিস ফিস করে বলে চলল, বাড়িওয়ালা গোবিন্দ প্রামাণিক, ভাড়ার তাগিদে এসেছে। অস্থির করে ফেললো ভাই। এদিকে হাতে পয়সা নেই একটিও, পুরো মাইনে পাইনি অফিস থেকে। কিছু আগাম নেওয়া ছিল, কেটে রেখেছে। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বলল, যাও বলে এসো বাসায় নেই। লাবণ্য একবার অনিমেষের দিকে তাকালো। বিনয় বলল, আহা, ওর কাছে আর তোমার লজ্জা করতে হবে না, ও আমার ছেলেবেলার বন্ধু। বলে এসো নেই, বেরিয়ে গিয়েছে। পাওনাদার ভাগাতে লাবণ্যর জুড়ি নেই অনিমেষ। লাবণ্য স্থির দৃষ্টিতে একটু তাকালো স্বামীর দিকে, তারপর বলল, নেই বললে বিশ্বাস করবে কেন? তোমার গলা শুনতে পেয়েছে। বিনয় কাঁথাটা মুড়ি দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। তাহলে বলো গিয়ে, বড্ড অসুখ। সজোর দরজায় লাবণ্যর দিকে আগন্তুকের মৃদু কণ্ঠে কি একটা যেন কথা হলো। তারপর একজন প্রৌঢ় মতো লোককে সঙ্গে নিয়ে লাবণ্য ফিরে এলো। আসুন কাকাবাবু,
এমনই দুর্বল হয়ে পড়েছে যে উঠে যাবার পর্যন্ত সাধ্য নেই। বাড়িওয়ালা গোবিন্দ প্রামাণিক ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। বছর 50 মতো বয়স, লম্বা চওড়া স্বাস্থ্যবান পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল, ভুঁড়ির কাছে ফতুয়ার বোতাম দুটি খোলা। কাঁথা মুড়ি দিয়ে বিনয় ততক্ষণে পাশ ফিরে শুয়েছে। লাবণ্যর দিকে তাকিয়ে গোবিন্দবাবু বললেন, হয়েছে কি বিনয়বাবু, জ্বরটর নাকি? তিনি একটু এগিয়ে কপালে হাত দিতে গেলেন বিনয়ের। লাবণ্য বলল, না কাকাবাবু, জ্বর নয়, সামান্য জ্বরজারুনি গ্রাহ্যই করে না, পেটের অসুখ। গোবিন্দ একটু পিছিয়ে এসে বললেন, বলেন কি? লাবণ্য বলল, হ্যাঁ, 25 বার তো হবেই, এর বেশিও হতে পারে। শেষের দিকে বিছানা থেকে আর উঠবার ক্ষমতা ছিল না। ভয়ে আর বাঁচি নে কাকাবাবু, দিনকাল তো ভালো নয়। অনিমেষ লক্ষ্য করল লাবণ্যর চোখে মুখে সত্যই যেন স্বামীর অসুখের জন্য শঙ্কা আর উদ্বেগের ছাপ এসে পড়েছে। কালকের ভয় যেন তার আজও কাটেনি। গোবিন্দবাবু বললেন, তা ভয়েরই তো কথা, চারিদিকে যা অসুখ বিসুখ হচ্ছে। শুধু পেট খারাপ নাকি বমি টমিও ছিল? লাবণ্য বলল, শেষের দিকে সবই শুরু হয়েছিল। মানুষ নেই, জোর নেই, টাকা পয়সার টানাটানি, এমন বিপদে পড়লাম। শেষে দিশে টিশে না পেয়ে মামাকে খবর দিলাম। শ্যামবাজারের মজু ডাক্তারের নাম শুনেছেন তো? তিনি আমার মামা। তিনি দেখে প্রথমে ঘাবড়ে গেলেন, তারপর ভগবানের দয়ায় 2 দিনে চেহারা কি হয়ে গিয়েছে দেখুন কাকাবাবু। লাবণ্য বিনয়ের গা থেকে কাঁথাটা তুলে ধরল। গোবিন্দবাবু বললেন, খাওয়া দাওয়ার কিছু গোলমাল হয়েছিল নাকি? না হলেই বাকি, মানুষের শরীরের কখন যে কি হয় তা কেউ বলতে পারে না। লাবণ্য সস্নেহে স্বামীর কপালে হাত বোলালো। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? কাকাবাবু ডাকছেন তোমায়। গোবিন্দবাবু বাধা দিয়ে বলল, আহা, থাক থাক, ওকে আর ডেকে কাজ নেই। আমি ভাড়ার কথা বলতে এসেছিলাম। যাক, আজ আর নাই বললাম। কিন্তু এদিকে 2 মাস হয়ে গেল। বিনোদ 2-3 দিন এসে ঘুরে গিয়েছে, বিনয়বাবুর দেখা পায়নি। লাবণ্য বলল, একটু সুস্থ হলে উনি নিজেই গিয়ে ভাড়া দিয়ে আসবেন কাকাবাবু, বিনোদকে পাঠাতে হবে না। স্কুলের ছেলে, পড়াশোনার ক্ষতি হবে হয়তো ওর। তারপর অনিমেষের দিকে তাকিয়ে লাবণ্য বলল, চমৎকার ছেলে, এত ছেলে মেয়ে আসে যায়, কিন্তু বিনোদের মতো এমন শান্তশিষ্ট স্বভাব আমি আর কারও দেখিনি। কাকাবাবু দুঃখ করেন, পড়াশোনা তেমন পারে না বলে। 2-2বার ফেল করেছে ফার্স্ট ক্লাসে। তা করলই বই কি, লেখাপড়াটাই কি মানুষের সব? পড়াশোনা করে যে কি হয় তা চোখের সামনেই দেখতে পাচ্ছি। মানুষের স্বভাবটাই আসল, কি বলুন ঠাকুরপো? মানুষ যদি সৎ হয়, সত্যি কথা বলে। অনিমেষ একটু ঢোক গিলে বলল, তা তো ঠিকই। এক ফাঁকে গোবিন্দবাবুর সঙ্গে অনিমেষের পরিচয় করিয়ে দিল লাবণ্য। বলল, মস্ত বড় ডিরেক্টর। আপনি তো সিনেমা টিনেমা কিচ্ছু দেখেন না, কিন্তু সিনেমাওয়ালারা সবাই ওর নাম জানে। ওরই ছেলেবেলার বন্ধু, অসুখের খবর পেয়ে দেখতে এসেছেন। একটু বাদে গোবিন্দবাবু বললেন, আমি তাহলে আজ চলি, আমার কথাটা কিন্তু। লাবণ্য বলল, নিশ্চয়ই, উনি সুস্থ হয়ে উঠে আপনার সঙ্গে দেখা করবেন। কিন্তু ও কি কাকাবাবু, উঠলে তো চলবে না, একটু বসুন, 1 কাপ চা করে আনি। চা তো খুব ভালোবাসেন আপনি। গোবিন্দবাবু একটু শঙ্কিত হয়ে বললেন, না না, চা আজ থাক, চা আজকাল আর আমি তেমন খাই না। লাবণ্য বলল, তাহলে থাক, আজ আমিও বেশি খেতে বলবো না কাকাবাবু। যা দিনকাল, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবধান সতর্ক মতো থাকাই ভালো। আর একদিন এসে কিন্তু চা খেয়ে যেতে হবে, কথা দিয়ে যান কাকাবাবু। লাবণ্যর মুখে হাসি, গলায় আবদারের সুর। আচ্ছা মা, আচ্ছা, আসবো আর একদিন, বলে গোবিন্দবাবু সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বিনয় কাঁথা ফেলে দিয়ে সোজা হয়ে উঠে বসল। বন্ধুকে বলল, দেখলে তো, তোমার চেয়ে আমি নেহাত খারাপ ডিরেক্টর নই। অনিমেষ এতক্ষণে বিস্ময়ে নির্বাক হয়েছিল। এ সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে প্রথমে সে একটু কুণ্ঠাবোধ করছিল, কিন্তু বিনয়ের সপ্রতিভ ভঙ্গিতে খানিকটা নিশ্চিন্ত হয়ে অনিমেষও সহজ হবার চেষ্টা করে হেসে বলল, তা ঠিক, তবে তোমার চেয়েও বেশি কৃতিত্ব কিন্তু বৌদির। এমন পাকা অভিনেত্রীর
ডিরেক্টরের দরকার হয় না। লাবণ্যর দিকে ফিরে তাকালো অনিমেষ। আপনি মালতী মল্লিকের চেয়ে কোনো অংশে কম নন, কিন্তু সেদিন অত ঘাবড়ে গেলেন কেন বলুন তো? লাবণ্য স্থির দৃষ্টিতে অনিমেষের দিকে তাকিয়ে থেকে অদ্ভুত একটু হাসল। মালতীও এখানে এসে ঘাবড়ে যেত ঠাকুরপো, এতখানি তার সাধ্যেও কুলোতো না। লাবণ্যর ধরা গলায় দুই বন্ধু চমকে উঠে ওর মুখের দিকে তাকালো। লাবণ্যর ঠোঁটে সেই হাসিটুকু এখনো লেগে আছে, কিন্তু তার চোখ দুটো হঠাৎ অমন ছলছল করছে কেন?